অধিকারের জন্য কথা বলছি। যদি আপনি সেটা চিন্তা করেন তাহলে শেখ হাসিনা কিন্তু অনেকের দাবি তুল্য ছিল। ঠিক আছে, তো ঠিক আছে, আমি প্রথমে বেশ কয়েকটা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলতে চাচ্ছি। প্রথমে হচ্ছে মাধ্যমিক শিক্ষা অফিসার নিয়ে, অফিস নিয়ে আমার একটা অবজারভেশন আছে। সেটা হচ্ছে শুধু কিন্তু গ্রন্থগত বিদ্যায় কিন্তু আসলে প্রপার শিক্ষা না, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বলে কথা আছে। আমি শিক্ষা নিয়ে একটু কাজ করি আর কি, আপনাদের অনেক শিক্ষককে আমি সরাসরি পরিচিত, আমি চিনি। যেমন হচ্ছে বিভিন্ন সময় দেখি যে ডিবেট হয়, আর্ট হয়, এবং হচ্ছে বিভিন্ন ধরনের প্রতিযোগিতা আছে, কিন্তু সেখানে নির্দিষ্ট কয়েকটা প্রতিষ্ঠান ছাড়া গ্রামীণগঞ্জে যে 62টা প্রতিষ্ঠান আছে সবাই কিন্তু পার্টিসিপেট করে না। এতে করে কিন্তু শিক্ষার যে সঠিক মান উন্নয়ন হওয়ার কথা সেটা কিন্তু গ্রামীণগঞ্জে নাই। গ্রামীণগঞ্জের শিক্ষার মান যদি কিনা আমরা অন্যান্য ইয়ার কথা চিন্তা করি, উপজেলা বা শহরের সাথে চিন্তা করি, আমাদের ডিস্টেন্স কয়েকটা বেশি না, বাট শিক্ষার মানের ক্ষেত্রে কিন্তু অনেক পার্থক্য আছে। তো প্রতিষ্ঠান প্রোগ্রামে এখানে আছে, আপনাদের অনেক বাইন্ডিজ ছিল আমরা জানি, বাট আপনাদের এইখানে যদি কিনা আপনারা সবাই হন, আপনারা যদি সর্বনিয়মিত হয়ে উদ্যোগ নেন, আসলে গ্রামীণগঞ্জের শিক্ষা ব্যবস্থাকে এখন যে জায়গাটা আছে এটার কয়েক একশো বিলিয়ন হচ্ছে যে এটাকে উন্নয়ন করা সম্ভব। তো এটা হচ্ছে যে আপনাদের প্রতি আমাদের একটা আহ্বান থাকবে, এবং মাধ্যমিক শিক্ষা অফিসার এখানে থাকলে হয়তো আরো ভালো হতো, তাকে নিজে আসলে এখানে সম্ভব ভূমিকা পালন করতে হবে, যেন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস গুলোকে প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে যেন অংশগ্রহণ করে। শুধুমাত্র 4-5টা স্কুল থেকে প্রোগ্রাম হবে, কলেজ থেকে প্রোগ্রাম হবে, আর বারবার ওই ছেলেগুলাই কিন্তু পুরস্কার নিচ্ছে। মনে হচ্ছে যেন কি গ্রামীণগঞ্জের রিয়েল হিরো, রিয়েল ট্যালেন্ট হচ্ছে 4-5 জনই, আর কেউ নাই। আমরা বিগত দিনগুলোতে এটা দেখে আসছি, আমরা এটা দেখতে চাই না। প্রাথমিক এবং গণশিক্ষা অধিদপ্তর নিয়ে একটা কথা বলতে চাই। এখানে আমরা দেখবো যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে কিন্তু আসলে বেশিরভাগ হচ্ছে ম্যাডাম, তারা শিফটিং করে নিছে, যেহেতু শিক্ষার্থীর সংখ্যা কিছু কিছু স্কুলে শিফটিং করে নিছে। এই 3 জন আজকে আসবে, বাকি 3 জন কালকে আসবে। প্রধান শিক্ষিকা গুলো হচ্ছে বেশিরভাগই বড় বড় অফিসারের ওয়াইফ, তারা গাড়ি দিয়ে মন চাইলে যখন খুশি তখন আসবে। এবং হচ্ছে এখানে যে সমস্ত শিক্ষার্থীরা এখানে শিক্ষা গ্রহণ করে, অভিভাবকদের সাথে কিন্তু খুব একটা ভালো ব্যবহার করা হয় না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে আমরা যারা কাজ করছি, গ্রামীণগঞ্জের বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে ফোন করে এসেছে, কিন্তু আমাদের পক্ষে কিন্তু এই 100 প্রতিষ্ঠানে কিন্তু মনিটরিং করা সম্ভব না। এই ডিপার্টমেন্ট গুলোতে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, অফকোর্স আপনাদের এখানে শতভাগ দায়িত্বশীল হতে হবে এবং আন্তরিক হতে হবে। যে প্রাথমিক শিক্ষার মানকে কিন্তু ধ্বংস করার কারণে কিন্তু আজকে কিন্ডারগার্টেনের আবিষ্কার। তো কাজে এখানে আপনাদের দায়িত্বশীল হতে হবে। সমাজসেবা অধিদপ্তর আমরা জানি যে আসলে বেশ কিছু এখানে দুর্নীতি আছে, এবং সমাজসেবা অধিদপ্তর কিন্তু আমরা একদম সরাসরি বলতে পারি বিভিন্ন ভাতা এই সমাজসেবা অধিদপ্তর থেকে দেওয়া হয়। এখানে ইংল্যান্ডের মতো একটা সূর্যাস্ত আইন হয়ে গেছিল, এটা যদিও ওপেন সিক্রেট, যে 5টার আগে যদি কিনা না আসতে পারে ভাতা দেওয়া হবে, এটা কিন্তু চলে গেছে নির্দিষ্ট গেছে কর্মকর্তার থেকে। এই সূর্যাস্ত আইন আপনারা এটা প্রত্যাহার করবেন। আমি জানি না এখন বর্তমানে কি অবস্থা, কিন্তু দীর্ঘদিন আমরা এটাই লক্ষ্য করে এসেছি। এই সমস্ত ডিপার্টমেন্টের বিরুদ্ধে সচল হওয়া উচিত, এবং স্যারের মাধ্যমে আমরা আন্তরিকভাবে অনুরোধ জানাবো এই ডিপার্টমেন্টের গুলোকে আত্মস্থান বাড়ানো আবার নতুন করে সাজাতে হবে। এগুলো দুর্নীতির বাইরে না, এগুলো দুর্নীতির ভিতরে একদম মহিলা বিষয়ক অধিদপ্তর আমি একটা কথা বলতে চাই। এখানে মাতৃকালীন ভাতা নিয়ে একটা প্রশ্ন আছে, কয়েকটা মেম্বারের আন্ডারে হচ্ছে 2-3 করে দেওয়া হয়, কিন্তু আসলে এগুলো তাদের আত্মীয় স্বজনের পকেটে চলে যায়। এবং এখানে অনেক আছে যে কেউ দেয় বেরোতে না, তারাও পাইছে, আবার অনেকে দেয় বেরোতে চলে গেছে, সবাই চলে গেছে, বাচ্চাদের 2 বছর হয়ে গেছে, মাত্র মাতৃকালীন ভাতা দিতে শুরু করছে। এটা কি কথা হবে? মাতৃকালীন ভাতাটা দেওয়া হয় কেন? মায়ের স্বাস্থ্য সুরক্ষার জন্য, তার সার্বিক চিকিৎসার জন্য। তো এই টাকাটা তো সে সময় তো পায় না, তাহলে এই মাতৃকালীন ভাতা কি দরকার আছে? এখানে বেরোগ্রস্ত প্রতিষ্ঠান হয়ে বসে আছে মাতৃত্বকালীন ভাতা। আমি এখানে 2013-14 সাল থেকে আমি সামাজিক সংগঠনের কাজ করছি। আমি আপনার সাথে হচ্ছে 2013-14 এই 3 বছর আমি গ্রামীণগঞ্জের দুর্নীতি আমি সভাপতি হিসেবে কাজ করে আসছিলাম আপনার সাথে। তো কাজে আমি এই বিষয়ে কিছু জানি। চিকিৎসা খাতে আমি কিছু বলতে চাই, এটা নিয়ে আসিফ ভাই বলবে, কারণ তার এটার বিষয়ে বেস্ট মেজর অবজারভেশন আছে। কি অবস্থা চিকিৎসা খাতে আমরা সবাই জানি, প্রাইভেট ক্লিনিক গুলো তো ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া কিছুই না, এবং এখানে সঠিক অবকাঠামো নাই। কিছুদিন আগে একটা দুর্ঘটনায় একটা বাচ্চা মারা যায়, সেখানে আমি গ্রামীণগঞ্জ থেকে কোনো অ্যাম্বুলেন্স সাপোর্ট পাই নাই। সারা গ্রামীণগঞ্জের মধ্যে কোনো অ্যাম্বুলেন্স সাপোর্ট নেই। এটা ভাবা যায়, মরা লাশ নিব না, রোগী নিব, মরা লাশ নিব না। অ্যাম্বুলেন্সের দরকারটা কি? আপনি বলে যদি এটা মরা লাশ নেয় না, শুধু রোগী নেন, অ্যাম্বুলেন্সের মিনিকে এটা কাজে এদেরকে ভালোভাবে দেখতে হবে। আসিফ ভাই এই বিষয়ে বলবে, ওনার এইখানে এই বিষয়ে গবেষণা আছে। মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর নিয়ে বলতে চাই। মৎস্য প্রাণী সম্পদ অধিদপ্তর এটা কিন্তু কয়েকটা ইউনিয়নকে ভাগ করে নিয়েছে, যেগুলোতে তাদের ভালো অ্যাক্সেস আছে, আসা যাওয়া করা যায়, কয়েকটা মানুষকে চিনে এখানে তারা প্রতিদিন আসে যায়। বারোটা ইউনিয়নের উপর কাজ করে আছে, তার মাথায় এই জিনিসটা নাই। তো তাদের তারা কিছু হচ্ছে রিলেটিভস তৈরি করে নিয়েছে এই ডিপার্টমেন্ট গুলোতে। এরপর আসলে সোচ্চার হইতে হবে, এবং এদের বিরুদ্ধে প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে আসলে দুর্নীতির ব্যাখ্যা আছে, সবাই জানি,
কিন্তু আসলে আমরা কোনো প্রতিকার পাই না। কাজে এই জায়গাগুলো আমাদেরকে রোড লেভেলে ইউনিয়ন টু ইউনিয়ন ওয়ার্ড বাই ওয়ার্ড কিন্তু আসলে এদের সুফল পৌঁছে যায়। আমাদের এই বিষয়ে কাজ করতে হবে। বাজেট শুধুমাত্র কয়েকটা ইউনিয়নের জন্য আসে না, উপজেলাদের। এবং হচ্ছে যে গণদুর্দর্শন এখানে যে অফিসার্সরা আছেন, বড় বড় অফিসার্সরা আছেন, ভালো ভালো ডাক্তার আছেন, তারা কিন্তু কয়েকটা ফার্মের সাথে লিয়াজু হয়ে গেছে, শুধু ফার্মগুলোকে সার্ভিস দেয় এবং এখানে পেড সার্ভিস ছাড়া কোনো সার্ভিস নাই। এই যে আমরা দেখতে পাচ্ছি যে একজন মানুষের কাছে কিন্তু দুটো গরুই কিন্তু তার কাছে সোশ্যাল ভ্যালু, সোশ্যাল রেসপেক্ট, তার ফ্যামিলির জন্য এটা সর্বস্ব। কিন্তু আমরা দেখতে পাই যে দুটো গরু মারা যায় ওই লোক সর্বস্ব হয়ে যায়। এটা কেন? কারণ সে প্রপার গাইডলাইন পায় না। গণদুর্দর্শ বানানোর তো ভালো গাইডলাইন আছে, এই জন্য কি তারা এখানে অফিসে বসে থাকে, মানুষ অনেকে এই অফিসারও চিনে না যে আমাকে এই পর্যন্ত আসতে হবে। কাজেই এই সমস্ত ডিপার্টমেন্ট গুলোকে অনেক বেশি দায়িত্বশীল হওয়া উচিত বলে আমি মনে করি। আইন শৃঙ্খলা বাহিনীর পটভূমি সম্পর্কে আমরা সবাই জানি। আমি জানি না যে আসলে এই 5 তারিখের পরে আমাদের আইন শৃঙ্খলা অবস্থা কি হবে। মাদক এটা ওখান থেকে হয়ে গেছে, এটা তো অস্বীকার করার কিছু নাই। এবং হচ্ছে এই যে আমরা আরেকটা কথা বলতে চাচ্ছি, যেহেতু প্রশ্নক্রমে চলে আসছে, ছাত্র সমাজের ব্যানারে কেউ যদি কিনা যে দলই হোক, রাজনীতি করা কিন্তু প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার, কিন্তু রাজনীতিকে পুঁজি করে ছাত্র সমাজের ব্যানার ব্যবহার করে একটা নির্দিষ্ট মামলাকে আপনার 300-400 জনকে হচ্ছে যে মানে আসামি করবেন, বা এখানে যারা প্রকৃত দায়ী যে সাহিত্যকে ঘটনা ঘটেছে তারা আসলে এখানে অন্তর্ভুক্ত থাকবে না। ছাত্র সমাজ আসলে এই ধরনের মামলাকে গ্রহণ করেন। আমাদের মিছিলে যারা প্রোটেস্ট করেছিল, আমাদেরকে যারা ছত্রভঙ্গ করেছিল, গুলি চালিয়েছিল, আমরা তাদের আসলে সুনির্দিষ্ট বিচার চাই। প্রত্যেকে বিচার করতে চাইছে, তাহলে কেন আমরা দায়ী মামলাতে যাবো? আমরা কি আবার হচ্ছে আগের বাকশাল কাজ করতে চাই নাকি? শৈল শাসনের মতো আমরা আবার কি বড় মামলা দিতে চাই নাকি? ছাত্র সমাজ সেটা চায় না। আপনার যদি ব্যক্তিগত ক্ষোভ থাকে আপনি সেবা করবেন, ছাত্র সমাজকে কেন ব্যবহার করবেন? এটা আপনারা সবাই তো দেখবেন। আইন শৃঙ্খলার এখানে একজন কর্মকর্তা আছেন, আপনার কাছে এটা রোড জারি থাকবে, আপনার আমাদেরকে এই পথে দেখাবেন, আপনার কাছে রোড থাকবে, আমরা দেখবো যে আমাদেরকে যারা প্রতিহত করতে চেয়েছে মানে কেন ফেয়ার না? এই যে সময়, এই সময় অনুযায়ী এটা ওনার এটা ঠিক হচ্ছে না। না পারলে ওকে, নো প্রবলেম, উনি অসুস্থ হোক বা সেন্স নাই বা সামথিং আছে আর কি, দ্রুত পদক্ষেপে আসতে বলবো। এই ইউনিয়ন পরিষদে আমরা যত ধরনের নাগরিক সেবা আছে আমরা এখান থেকে নিয়ে থাকি, কিন্তু এটা আপনি দেখবেন এটা আসলে ওপেন সিক্রেট হয়ে গেছে। এখানে আসলে বললা মানে হচ্ছে যে আমার সময় নষ্ট করা, আমার হাতে ছবি সময়টা করাটা আমি সময় দিচ্ছি, এই জন্য আমি দুঃখিত। যেমন ধরেন এই যে বিভিন্ন জন্ম নিবন্ধনের কথা হলো, ব্যবসায়ী প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়ে কথা হয়, এক একজনের এক এক ধরনের টার্ম থাকে, এক্সট্রা মানি পেমেন্ট করতে হয়। এই সমস্ত বিষয়গুলো আসলে খতিয়ে দেখা উচিত যে ইউনিয়ন সচিবরা আসলে এখানে জড়িত নাকি আসলে তারা চেয়ারম্যানের আজ্ঞাত ভাবে এই সমস্ত কাজগুলো করেছে। এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়, যেহেতু একটা নাগরিক সেবা। যুব উন্নয়ন অধিদপ্তরে 40 থেকে 39টার মতো তাদের ট্রেনিং আছে। এই ট্রেনিং প্রোগ্রামগুলো নির্দিষ্ট কয়েকটা ইউনিয়নে হয়। আমি 2013-14 সাল থেকে এই প্রোগ্রামগুলোর সাথে জড়িত ছিলাম। আমার বাসা হচ্ছে দাদাগড় ইউনিয়নে। খুব কষ্ট করে 4-5টা ওখানে ট্রেনিং করেছিলাম। সেখানে হচ্ছে বাবার অংশ ছিল, বিউটিফিকেশনের কাজ ছিল, বাট আদতে ম্যাক্সিমাম ট্রেনিং গুলো হচ্ছে যে হয় না। এবং এখানে এই যে আমরা যে কথা বললাম যে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটা হচ্ছে যুবককে ঋণ দেওয়া হয়, এখানে বিস্তর বাইন্ডিংস আছে। এখানে মানুষ আসলে চাইলে ঋণগুলো নিতে পারে না। 10,000 টাকা করে ঋণ দেয় একজন যুবককে। কি করবে এটা, কি এটা দিয়ে? এটা কোনো কাজেই না। হ্যাঁ, তো কাজে হচ্ছে যে এই যুব উন্নয়ন অধিদপ্তরে যে 40-39টা যে আসলে ইয়ে আছে, তাদেরকে যদি কিনা আমরা বলি 20 বছর আপনি 40টা ছেলেকে প্রতিষ্ঠিত করেছেন বা মেয়েকে প্রতিষ্ঠিত করেছেন, আপনি এরকম উদাহরণ দেন, দিতে পারবে না? পারবে না। আরো মাত্র ট্রেনিং করো, টাকা উঠে নিয়ে যাও, ট্রেনারদেরকে টাকা দাও, ওইখানে একটা বাধা থাকে শুধুমাত্র মানে বন্ধুত্ব নেওয়া উৎসব। টাকা কিভাবে মানে ফাইলিং করবো, বের করবো, শুধুমাত্র এই সমস্ত জিনিস, এগুলো আমরা দেখতে চাই না। ছাত্র সমাজের ব্যানার থেকে আমরা এই সমস্ত কার্যক্রমকে প্রত্যাখ্যান ঘোষণা করলাম। এই জায়গাটা বেশি, সবচেয়ে বেশি এই জায়গাটা সমানীয়। এই জায়গাটা এবং বিগতদিনগুলোতে যা ঘটেছে আমরা সেটা সুনির্দিষ্ট তদন্ত চাই। এবং হচ্ছে কৃষিকাজের ক্ষেত্রে দেখবেন, কৃষিকাজ কিন্তু একটা অনেক বড় একটা ডিপার্টমেন্ট। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ হচ্ছে যে এই পেশাজীবী, এবং সেই